নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ। তরল পদার্থের কোন বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারপাশে 1 মিটার স্কয়ার জায়গা পর্যন্ত যে চাপ অনুভূত হয় তা বোঝায়। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ চাপ অনুভূত হয় সেই চাপটি ওই বিন্দুর চারপাশে 1 মিটার স্কয়ার জায়গা ব্যাপীও একই চাপ অনুভূত হয়। আমরা এখন ইনশাআল্লাহ স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ নির্ণয় করব। ধরি চিত্র 5.5 এ একটি ছবি দেওয়া আছে, যে ছবিতে একটি তরল পদার্থের একটি পাত্র রাখা আছে, যে তরল পদার্থের এই পাত্রে তরল পদার্থ রাখা আছে। এই তরল পদার্থের যে ভূমি রয়েছে সেই ভূমির ক্ষেত্রফল হচ্ছে a। যে তরল পদার্থ রয়েছে তার ঘনত্ব হচ্ছে রো এবং এই তরল যে উচ্চতা পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে h এবং আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g। আমরা একটি সূত্র জানি চাপ সমান সমান বল ডিভাইডেড ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা হচ্ছে এই যে ক্ষেত্রফল রয়েছে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। আমি আবারও বলছি, এখন আমাকে এই বলটা নির্ণয় করতে হবে। এই বলটা হচ্ছে টোটাল বল, অর্থাৎ এই পানি কর্তৃক এই পৃষ্ঠের অর্থাৎ এই পাত্রের নিচে যে পৃষ্ঠ রয়েছে a অর্থাৎ ক্ষেত্রফল এই ক্ষেত্রফল ব্যাপী কতটুক সে ফোর্স বা বল অ্যাপ্লাই করতে পারে সেটা আমাকে এখন ইনশাআল্লাহ বের করতে হবে। আমরা জানি হচ্ছে বল F ইকুয়াল ma নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। যেহেতু এখানে উপরের পৃষ্ঠের পানীয় অভিকর্ষ ত্বরণের কারণে নিচ বরাবর কাজ করে, সুতরাং এখানে F ইকুয়াল হবে mg, অর্থাৎ প্রযুক্ত বল F সমান সমান হবে mg মানে হচ্ছে তরলের ওজন, অর্থাৎ বস্তুর ভর, তরলের ভর m এবং তার সাথে রয়েছে g অভিকর্ষ ত্বরণ। আমরা আবার একটি সূত্র জানি, রো বা ঘনত্ব সমান সমান হচ্ছে m/v। আমরা জানি ঘনত্ব রো সমান সমান হচ্ছে m/v। তাহলে ভর বাই আয়তন সমান সমান হচ্ছে ঘনত্ব। তাহলে m সমান সমান কি লেখা যায়? রো ইন্টু v। আমরা যদি বজ্র গুণন বা ক্রস গুণন করি তাহলে লেখা যায় m সমান সমান রো ইন্টু v, অর্থাৎ বস্তুর ভর সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন। তাহলে আমরা এখন লিখতে পারি তরলের ভর সমান সমান তরলের আয়তন ইন্টু ঘনত্ব, এবং এই যে g রয়েছে এই g। আয়তন সমান সমান লেখা যায় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা তরলের ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা। গভীরতা বলতে বোঝানো হচ্ছে যে উপরিতল থেকে নিয়ে নিচের তল পর্যন্ত কতটুক এরিয়া ব্যাপী পানি অবস্থান করছে, অর্থাৎ এটাকে আমরা তরলের গভীরতা বা যেটাকে আমরা হাইট বলে চিনি। অর্থাৎ তাহলে লেখা যায় তরলের আয়তন সমান সমান তরলের ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা ইন্টু এই ঘনত্ব ইন্টু হচ্ছে g। যদি আমরা তাদের প্রতীক গুণী বসাই, তরলের ক্ষেত্রফল a, এই যে a, তরলের গভীরতা h, এই যে সেই h, ঘনত্ব রো, এই যে সেই রো, এবং g, এই যে সেই g। তাহলে a ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F সমান সমান লেখা যায় a h রো g। চাপ সমান সমান হচ্ছে বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি,
চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান সমান বল, বলের ভ্যালু কত আসছে এ এইচ রো জি ডিভাইডেড ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত এ, আমরা বসিয়ে দিলাম এ। এই নিচের এ উপরের এ কেটে যাবে, তাহলে থাকে কত এইচ রো জি। অতএব চাপ পি সমান সমান এইচ রো জি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের ভ্যালু কনস্ট্যান্ট, এটা আমরা মূলত জানি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই কনস্ট্যান্ট যেহেতু একটি ধ্রুব রাশি, সুতরাং এই ধ্রুব রাশি এবং ইকুয়াল উঠে যে ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী এখানে একটি সমানুপাতিক সাইন আসে। তাহলে পি সমানুপাতিক এইচ রো, পি সমানুপাতিক এইচ রো, তার মানে বোঝা যাচ্ছে তরলের গভীরতা যত বেশি হবে, অর্থাৎ তরল যত বেশি উচ্চতা সম্পন্ন তরল হবে বা তরলের উচ্চতা হাইট যত বেশি হবে, চাপ তত বেশি অনুভূত হবে। অর্থাৎ আমরা এর দ্বারা বুঝতে পারি হচ্ছে সবচাইতে নিচে অর্থাৎ নিচের অংশে বেশি চাপ অনুভূত হয়। যত তার হাইট হবে, যত তার উচ্চতা বাড়বে, অর্থাৎ তার তত বেশি চাপ অনুভূত হবে। এবং এই উচ্চতাটা ক্যালকুলেশন কিন্তু হবে হচ্ছে উপরিতল থেকে, অর্থাৎ পানির উপরিতল, অর্থাৎ পানির আপার লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত। যেমন আমরা চিত্রে একটি দেখতে পাচ্ছি, উপরের লেভেলে পানি কিন্তু কম চাপ নিয়ে বেরোচ্ছে দ্বিতীয় লেভেলের তুলনায়, এবং লাস্ট লেভেলে কিন্তু বেশি চাপ নিয়ে বেরোচ্ছে। তাহলে আমরা উপর থেকে যদি চিন্তা করি, এই উপরিতল থেকে যদি এই তলের কথা চিন্তা করি, তাহলে দেখব যে এখান থেকে এখানের উচ্চতা যতটুক, এবং এই উপরিতল থেকে নিয়ে যদি একদম লাস্ট তল চিন্তা করি, এখান থেকে এখানের উচ্চতা কিন্তু বেশি। এর কারণেই দেখা যাচ্ছে এখান থেকে এখানে উচ্চতা যতটুক, এর কারণে পানি যে চাপ নিয়ে বেরোচ্ছে এবং এই অঞ্চল থেকে নিয়ে নিম্ন অঞ্চলের উচ্চতা বেশি হওয়ার কারণে পানিও কিন্তু বেশি চাপ নিয়ে বেরোচ্ছে, যেটা পি প্রপোর্শনাল এইচ এইটা প্রুফ করে। আবার রো, রো মানে হচ্ছে ঘনত্ব, যার ঘনত্ব বেশি হবে তার চাপও বেশি অনুভূত হবে। যেমন একই পাত্রে যদি আমরা একই পাত্রে একই অ্যারেঞ্জমেন্টে যদি আমরা এবং একই উচ্চতা বরাবর পানি এক পাত্রে রাখি এবং এক পাত্রে মধু রাখি, তাহলে দেখা যাবে পানির তুলনায় মধুর মধ্যে চাপ বেশি অনুভূত হবে। কেন? কারণ হচ্ছে তার ঘনত্ব বেশি। সুতরাং যদি এইচ বাড়ানো যায়, উচ্চতা বাড়ানো যায়, অর্থাৎ পানির উপরিতলের উচ্চতা যদি বাড়ানো যায়, তাহলেও চাপ বেড়ে যাবে। এবং যদি তরল পদার্থের ঘনত্ব বেশি হয়, তাহলেও ইনশাআল্লাহ চাপ বেড়ে যাবে। আমরা এখন ইনশাআল্লাহ একটি গাণিতিক উদাহরণ 5.4 দেখব। দেওয়া আছে একটি পাত্রে কেরোসিন আছে, কেরোসিনের উপরিতল থেকে 75 সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় করতে হবে। কেরোসিনের ঘনত্ব 800 কেজি মিটার ইনভার্স 3। আমাকে এখানে গভীরতা দেওয়া আছে, অর্থাৎ এইচ দেওয়া আছে 75 সেন্টিমিটার কে লিখা যায় 0.75 সেন্টিমিটার, অর্থাৎ 75 সেন্টিমিটারকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলেই সেটা 0.75 মিটারে চলে আসে। কেরোসিনের ঘনত্ব রো দেওয়া আছে, রো কত দেওয়া আছে 800 কেজি মিটার ইনভার্স 3 দেওয়া আছে। এখন আমাকে চাপ বের করতে হবে, তাহলে আমরা ইজিলি ভাবে P ইকুয়াল এইচ রো জি এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে ইনশাআল্লাহ চাপ বেরিয়ে যাবে। এইচ এর ভ্যালু 0.75 মিটার ইনটু রো এর ভ্যালু 800 কেজি মিটার ইনভার্স 3, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ক্যালকুলেশন করলে আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট আসতেছে হচ্ছে 5880 প্যাসকেল। প্যাসকেল হচ্ছে চাপের একক। এভাবে আমরা ইনশাআল্লাহ গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রবাহীর চাপ ও প্লবতা। আমরা প্রথমে ইনশাআল্লাহ প্রবাহী পদার্থ কি এটা আগে বুঝি। প্রবাহী পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থ ফ্লো হতে পারে বা প্রবাহিত হতে পারে, এই সমস্ত পদার্থকে আমরা প্রবাহী পদার্থ বলি। যেমন পানি, গ্যাস, এগুলো এক স্থান হতে আরেক স্থানে ফ্লো হতে পারে। যেমন আমরা নদীর স্রোতের ক্ষেত্রে যদি খেয়াল করি তখন দেখব যে পানি প্রবাহিত হচ্ছে,
আবার দেখা যায় অনেক সময় গ্যাস ফ্লো হচ্ছে, এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়ে মুভ করছে। প্রবাহীর চাপ, কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তার মানকে প্রবাহীর চাপ বলে। এর মানে হচ্ছে আমি একটি পাত্রে কিছু তরল পদার্থ রাখলাম বা প্রবাহী পদার্থ রাখলাম। এই প্রবাহী পদার্থটা এই তরলের বা এই পাত্রের যে তল রয়েছে, অবশ্যই এই তলের উপর তার নিজের ওজনের কারণে কিছু ফোর্স অ্যাপ্লাই করবে। এই তরল পদার্থটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রতি একক ক্ষেত্রফল অর্থাৎ 1 মিটার স্কয়ারের উপর যতটুক বল প্রডিউস করছে তাকে আমরা সেই প্রবাহীর চাপ বলে থাকি। এক কথায় প্রবাহীর পাত্রটির তলের ক্ষেত্রফল যদি a হয় এবং প্রবাহী কর্তৃক বল প্রযুক্ত যদি F হয়, তাহলে আমরা প্রবাহীর চাপ P ইকুয়াল F/A লিখতে পারি। প্লবতা, প্লবতা হচ্ছে যদি কখনো আমরা কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে ডুবিয়ে রাখি, হতে পারে সেটা আংশিক ডুবানো, অল্প অল্প ডুবানো, বা হতে পারে সেটা খুব সম্পূর্ণভাবে নিমজ্জিত, দুইটাই হতে পারে। যদি এই ধরনের অবস্থা হয় যে আংশিক বা সম্পূর্ণভাবে কোনো বস্তুকে আমরা একটি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি এবং দেখা যায় নিমজ্জিত করার পর সেই তরল বা বায়বীয় পদার্থটি ওই বস্তুর উপর, যে বস্তুটি তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হয়েছে তার উপর একটি ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে, অর্থাৎ তাকে উপরে উঠাইতে চায়। এই ধরনের টেন্ডেন্সি যখন ক্রিয়েট হয় তখনই কিন্তু প্লবতা সৃষ্টি হয়। অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে যদি আমরা কোনো পদার্থকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে তরল বা বায়বীয় পদার্থ সেই পদার্থের উপর, অর্থাৎ যে পদার্থটি ডুবানো হয়েছে তার উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে আমরা প্লবতা বলে থাকি। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখার ব্যাপার, প্লবতার যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে বস্তু কর্তৃক, অর্থাৎ বস্তুর নিমজ্জিত অংশ যে পরিমাণ তরল বা বায়বীয় পদার্থকে অপসারণ করে, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থকে চাপিয়ে সেই পদার্থটি তার জায়গা দখল করে, যতটুক পদার্থকে চাপালো, অর্থাৎ যতটুক তরল বা বায়বীয় পদার্থকে সে অপসারিত করলো তার ওজনের সমান হবে প্লবতার মান। আমরা এখন ইনশাআল্লাহ প্লবতার মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। আমরা চিত্রে একটি সিলিন্ডার আকৃতির পদার্থ PQRS দেখতে পাচ্ছি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং যার উচ্চতা হচ্ছে H, এবং এই সিলিন্ডার আকৃতির পদার্থ তরলের মধ্যে ডুবানো রয়েছে। যে তরলে ডুবানো রয়েছে তার ঘনত্ব হচ্ছে রো। তরলের মুক্ত তল অর্থাৎ আপার লেভেল এবং হচ্ছে লোয়ার লেভেল। এই আপার যে তলটি রয়েছে এই তলে এই উপরের অংশের পানিগুলো নিম্নমুখী চাপ সৃষ্টি করবে এবং এই নিচের পানিগুলো এই নিচের SR তলের উপর ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে। তরলের মুক্ত তল থেকে, অর্থাৎ তরলের মুক্ত তল মিন্স হচ্ছে একদম আপার লেভেল, এই যে উপরের যে ডটেড লাইনটা রয়েছে সেটা হচ্ছে সেই মুক্ত তল। সেই মুক্ত তল থেকে PQ তলের উপর যে উচ্চতা বা PQ তল পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে H1, এবং এই নিম্নতল অর্থাৎ SR থেকে এই উপরের তল অর্থাৎ মুক্ত তল পর্যন্ত যে ডিসটেন্স রয়েছে সেটি হচ্ছে H2। তাহলে এই দূরত্ব P থেকে S, Q থেকে R, অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে H। তাহলে আমরা স্পষ্টভাবে লিখতে পারি H সমান সমান এই টোটাল H2 মাইনাস H1, অর্থাৎ এই উপরিতল থেকে নিয়ে পানির একদম আপার লেভেল থেকে নিয়ে যদি আমরা
নিচের তল পর্যন্ত যে দূরত্ব রয়েছে তা থেকে পানির আপার তল থেকে সিলিন্ডারের উপরিতল পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেটাকে যদি আমরা বিয়োগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের মূল যে দৈর্ঘ্য অর্থাৎ হাইট বা উচ্চতা যেটি রয়েছে এইচ সেটি কিন্তু ইনশাআল্লাহ বেরিয়ে যাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি সিলিন্ডারের হাইট। তাহলে আমরা এখন সেই সিলিন্ডারের হাইট এইচ সমান সমান H2 অর্থাৎ পানির উপরিতল থেকে নিয়ে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটা বিয়োগ পানির উপরিতল থেকে নিয়ে সিলিন্ডারের উপরিতল PQ পর্যন্ত যে ডিসটেন্স H1 সমান সমান হচ্ছে H। এখন আমরা আগেই দেখে এসেছি যে তরল কর্তৃক যে প্রয়োগকৃত চাপ সেটা আমরা এর আগে যে যা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখে এসেছি P ইকুয়াল H রো জি। এই P ইকুয়াল H রো জি প্রুফ করার আগে আমরা কিন্তু ফোর্স অর্থাৎ F এর ভ্যালুটা কিন্তু প্রুফ করেছিলাম। F এর ভ্যালুতে আমরা ওখানে দেখেছিলাম F সমান সমান AH রো জি, অর্থাৎ তরলের যে পাত্রে রয়েছে সেই পাত্রের ক্ষেত্রফল এবং তার উচ্চতা H এবং দেখা যায় যে তরল রয়েছে তার ঘনত্ব রো ইনটু হচ্ছে তার অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমাদেরও এখানে প্রথমে সেই বলটাই নির্ণয় করতে হবে এবং বলের জন্য সেই একই সূত্র অ্যাপ্লিকেবল, F ইকুয়াল AH রো জি। আমরা যদি সিলিন্ডারের উপরিপৃষ্ঠ PQর দিকে তাকাই অর্থাৎ PQর দিকে যদি তাকাই তাহলে দেখব পানির উপরিতল PQর উপর নিম্নমুখী একটি বল প্রডিউস করছে। যেহেতু নিম্নমুখী বল প্রডিউস করছে তাহলে তার ভ্যালুটা আমরা F1 ধরে নেই। F1 সমান সমান A, যেহেতু এই PQ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে A। H1 কেন? কারণ হচ্ছে পানির উপরিতল থেকে নিয়ে এই তল পর্যন্ত দূরত্ব H1। রো কেন আসবে? কারণ হচ্ছে এই পানির ঘনত্ব হচ্ছে রো আর জি তো অভিকর্ষ ত্বরণ। সুতরাং পানির উপরিতল থেকে নিয়ে এই PQ পর্যন্ত যে প্রয়োগকৃত বল অর্থাৎ PQ তলের উপর পানির উপরিতল যে ফোর্স অ্যাপ্লাই করছে F1 সেটি হচ্ছে AH1 রো জি। ঠিক অনুরূপভাবে সিলিন্ডারটি নিম্ন পৃষ্ঠ SR এর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল অর্থাৎ SR যে তাকে উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছে বা উপরের দিক পর্যন্ত উঠিয়ে দিতে চাচ্ছে তার জন্য এই পানি SR এর উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে F2 ইকুয়াল A, কারণ হচ্ছে SR এর ক্ষেত্রফল A। H2 তার কারণ হচ্ছে এই SR পৃষ্ঠ থেকে নিয়ে পানির উপরিতল পর্যন্ত ঊর্ধ্বমুখী চাপ বা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই পানি চায় তাকে একদম এই লেভেলে বা আপার লেভেলে নিয়ে আসতে। এটার জন্যই কিন্তু আমরা SR থেকে আপার লেভেল পর্যন্ত যে ডিসটেন্স রয়েছে সেই ডিসটেন্সটা ইনশাআল্লাহ ক্যালকুলেট করব। সুতরাং আমাদের দূরত্ব কনসিডার করতে হবে H2 রো পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সুতরাং ঊর্ধ্বমুখী বল F2 ইকুয়াল AH2 রো জি। আমরা তাহলে এখন প্লবতার মান যদি নির্ণয় করতে যাই আমাদের দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ভ্যালুটা প্রয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি F2 বলে SR তলের উপর প্রয়োগ করে বস্তুটাকে উপরে উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং PQ তলের উপর F1 বল প্রয়োগ করে বস্তুটাকে নিচে নিয়ে যেতে চাচ্ছে। তাহলে পানির তলটা F1 বরাবর একবার F2 বরাবর কাজ করছে উপর দিকে এবং এই PQ বরাবর পানি আবার F1 বল বরাবর নিচের দিকে কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে দুইটি বল একটি আরেকটির বিপরীতে কাজ করছে। এখন যার ভ্যালু বেশি হবে, যদি আমার F2 এর ভ্যালু বেশি হয় তাহলে দেখা যাবে যে এটা অবস্থান বা এই বস্তুর অবস্থান অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। যদি আমার F1 এর অবস্থা বেশি হয় অর্থাৎ F1 বা নিম্নমুখী বলের পরিমাণ যদি বেশি হয় তাহলে এই বস্তুটির অবস্থান কিন্তু অনেকটাই নিচের দিকে থাকবে। তাহলে প্লবতা সমান সমান F2 মাইনাস F1। F2 মাইনাস F1 আমরা কেন নিলাম এটা একটু আমাদের বুঝতে হবে, কারণ আমরা নরমালি ভাবে F1 থেকে F2 কিন্তু বড়ই দেখতে পাই। তার মূল কারণ হচ্ছে এখানে H2
H2 কিন্তু অনেক বড় H1 এর তুলনায়। H2 যেহেতু বড়, সুতরাং F2 ও কিন্তু বড় হয়ে যাবে। F1 আর H1 এর মাঝখানে যে রিলেশন, H2 এর তুলনায় H1 ছোট বিধায় F2 এর তুলনায় F1 ও ছোট হবে। কারণ হচ্ছে এর পরবর্তী যে ডেটাগুলি রয়েছে এ এ, রো রো, জি জি, এরা কিন্তু সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা বা গভীরতা বেশি হওয়ার কারণে F2 এর ঊর্ধ্বমুখী বলটাও বেশি প্রয়োগ করা হয়। এর কারণে আমরা প্লবতার ভ্যালু লিখব F2 মাইনাস F1। তাহলে F2 মাইনাস F1 যখন আমরা ইনশাআল্লাহ লিখব, এখন F2 এর জায়গায় আমরা F2 এর ভ্যালু AH2 রো জি এবং F1 এর জায়গায় AH1 রো জি ইনশাআল্লাহ বসিয়ে দিলাম। আমরা কিন্তু A রো জি কমন নিতে পারি। A রো জি কমন নিয়ে নিলে দেখা যায় H2 মাইনাস H1 থাকে। তাহলে H2 মাইনাস H1 সমান সমান আবারও H। এই H এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে AH রো জি। আমরা H এবং A কে একত্রে V লিখতে পারি। তার মূল কারণ হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা সমান সমান হচ্ছে আয়তন। তাহলে V রো জি, প্লবতার ভ্যালু আসতেছে আয়তন, সিলিন্ডারের আয়তন ইনটু হচ্ছে পানি বা তরলের ঘনত্ব ইনটু হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন। অর্থাৎ বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটা যে পরিমাণ পানি বা যে পরিমাণ তরল পদার্থ বা বায়বীয় পদার্থকে অপসারণ করে সেই পরিমাণ ওজন, এর ভ্যালুটা হচ্ছে V রো জি এর সমান। সুতরাং আমরা মোটামুটি বলতে পারি যেহেতু প্লবতার কারণে বস্তু পানি বা প্রবাহিত পদার্থকে অপসারণ করে, সুতরাং এই প্লবতার কারণে কিন্তু বস্তু তার নিজের ওজনও হারায়। এবং এই যে ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী চাপ যেটা থাকে, তার কারণে বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়েট করা হয় এবং এর জন্য বস্তু তার নিজস্ব যে ওজন এটি হারিয়ে ফেলে। তার কারণেই পানির মধ্যে অর্থাৎ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন বাতাসে যে ওজন রয়েছে তার তুলনায় অনেকই কম থাকে। কোন বস্তু পানিতে নিমজ্জিত করলে অর্থাৎ পানিতে ডুবিয়ে দিলে এই বস্তুটি কি সম্পূর্ণ ডুবে যাবে, না বস্তুটি ভেসে থাকবে, না নিমজ্জিত অবস্থায় ভাসবে, না আংশিক ভাসবে? এটা নির্ভর করে বস্তুর ওজন এবং প্লবতার উপর। আমরা আলহামদুলিল্লাহ আগে প্লবতা নিয়ে আলোচনা করে এসেছি। আমরা চিত্রে একটি বস্তু দেখতে পাচ্ছি, যে বস্তুটা পানির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই বস্তুটা W1 অর্থাৎ তার নিজের ভর বরাবর নিম্নমুখী বল প্রডিউস করছে, অর্থাৎ ওজন বরাবর, ভর না ওজন, W ইকুয়াল mg, এই ওজন বরাবর সে নিম্নমুখী একটি বল প্রয়োগ করছে। কিন্তু এই তরলও কিন্তু তাকে উপর বরাবর অর্থাৎ বস্তুটিকে উপরে বরাবর, এই যে আমরা অ্যারো সাইন দেখছি উপর দিকে, এই উপর বরাবর W2 বলে উপর দিকে ধাক্কা দিচ্ছে বা ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করছে। যদি W1 এর পরিমাণ W2 থেকে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন বা বস্তুর যে ওজন বা নিম্নমুখী যে বলটি তার তুলনায় যদি ঊর্ধ্বমুখী বল কম হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে অর্থাৎ তরলে ডুবে যাবে। আমি আবারও বলছি, যদি W1 অর্থাৎ ওজন W2 প্লবতার মানের তুলনায় বেশি হয়, তাহলে বস্তুটি ডুবে যাবে। যদি W1 এবং W2 সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন এবং প্লবতা অর্থাৎ তরলের ঊর্ধ্বমুখী চাপ, ঊর্ধ্বমুখী বল এবং বস্তুর নিম্নমুখী বল যদি সমান হয়, তাহলে এই ক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তার মানে হচ্ছে যে সেটি নিমজ্জিত থাকবে, তার উপরিতল কখনো তরলের উপরিতলে প্রকাশমান হবে না। এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে, অর্থাৎ তারা একদম নিচ বরাবর বা নিচ তলে চলে আসবে না। নাম্বার 3 হচ্ছে যদি W2 এর পরিমাণ অর্থাৎ ঊর্ধ্বমুখী বলের পরিমাণ W1 এর তুলনায় অর্থাৎ নিম্নমুখী বলের তুলনায় বেশি হয়। কে এবার বেশি? এবার কিন্তু W2 বেশি। কার তুলনায়? W1 এর তুলনায়। যদি এমন হয়
তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে বস্তুটির ম্যাক্সিমাম অবস্থাটা তরলের উপরিতলের কাছাকাছি থাকবে, কিন্তু এক্ষেত্রেও বস্তুটি কিন্তু সম্পূর্ণ ডুববে না, বস্তুটি নিমজ্জিত অবস্থায় থাকবে কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায়। এটি কিন্তু 2 নাম্বার পয়েন্টসে যে নিমজ্জিত অবস্থা থাকবে তার তুলনায় আরো উপরে থাকবে বস্তুটা। অর্থাৎ 2 নাম্বার পয়েন্টসের ক্ষেত্রে যেমন W1 W2 হলে এটা নিমজ্জিত অবস্থা অর্থাৎ ডুবা অবস্থায় ভাসবে, কিন্তু W1 is less than W2 এই অবস্থায় এটা কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হবে না বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে না। তরলে আংশিক পরিমাণ কিছু পরিমাণ অংশ নিমজ্জিত থাকবে এবং কিছু পরিমাণ অংশ দেখা যাবে অনেকটা তরলের উপরিতল বরাবর লক্ষণীয়। এই অবস্থায় তারা ভাসবে।